নমস্কার, জয় হিন্দ। আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আজকের এই সহজ কিছু অঙ্কের সহজ কিছু পদ্ধতিতে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেমের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে আমরা কিছু সহজ কিছু অঙ্ক শেখার চেষ্টা করব। চলো তাহলে দেখে নিই আজকের অঙ্কগুলো কী বলছে। আজকে আমরা প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করছি, আর এই অঙ্কটার কনসেপ্ট প্রায় সবাই জানো। বলছে যদি এ এবং বি দুটি সংখ্যা হয় যাতে এ বি এর গুণফল 0, তাহলে এই চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটাই জানতে চাওয়া হচ্ছে। তো আমরা শিখে এসেছি এখানটায় তো এ আর বি দুটা সংখ্যা, তাহলে দুটা সংখ্যার গুণফল 0 হবে। কখন 0 হবে দুটা সংখ্যার গুণফল? হয় আমরা জানি যদি 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করি সেক্ষেত্রে গুণফল 0 হয়, তাহলে বলা যেতে পারে এদের মধ্যে এ অথবা বির যে কোনো একটা 0 হতে পারে। বা আমরা যদি 0-র সঙ্গে 0 গুণ করি সেক্ষেত্রেও গুণফল 0 হয়, তাহলে এই ক্ষেত্রে বলা যায় দ্বিতীয়টা অনুযায়ী যে হয় দুটোই তাহলে 0 হতে হবে, এর মানও 0 হবে, বির মানও 0 হবে। বা প্রথমটা যদি আমরা ধারণা দিয়ে যাই তাহলে বলতে পারি যে হয় এ বি 0 হবে অথবা বি 0 হবে। তো চারটা অপশানের মধ্যে চারটা অপশানে বলেছে এ সমান 0 এবং বি সমান 0, তাহলে এখানটায় দুটা সংখ্যাই 0 করছে। কিন্তু যদি একটা সংখ্যারও মান 0 হয় সেক্ষেত্রেও আমার 0 হবে গুণফল। দেখো অপশান বি বলছে এর মান 0 এবং বির মান 0 অথবা প্রত্যেকে 0, হয় এর মান 0 হবে বা বির মান 0 হবে বা দুটোই আমার 0 হবে। দেখো সির মধ্যে একটা 0 আর একটা 0 নয়, দেখো ডিটাও সেই রকম। তাহলে দেখো এখানটায় সব থেকে বেশি যেটা আমাদের সঠিক লাগছে সেটা হচ্ছে বি, হয় দুটা সংখ্যার প্রত্যেকেই 0 হবে অথবা যে কোনো একটা 0 হবে। তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমাদের উত্তর হচ্ছে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। আজকের দ্বিতীয় অঙ্কটা বলছে কোনটি অমূলত সংখ্যা। আমরা আগের ক্লাসে শিখে এসেছি মূলত সংখ্যা কাকে বলবো, অমূলত সংখ্যা কাকে বলবো। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা দেখে নিও। চারটা অপশানের মধ্যে আমাদের জানতে চাইছে কোনটা অমূলত সংখ্যা। আমরা জানি অমূলত সংখ্যা যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানটায় কিউ এর মান 0 নয়, সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটাকেই বলবো অমূলত সংখ্যা। বা যদি দশমিকের পরে সংখ্যাগুলো পুনরাবৃত্ত না হয় সেক্ষেত্রে আমরা সংখ্যাটাকে বলবো অমূলত সংখ্যা। দেখো যদি আমরা অপশান এ নিই তাহলে -3, আচ্ছা একে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কারণ 3-এর নিচে কিছু নাই মানে আমরা 1 ধরে নিতে পারি, তাহলে এক্ষেত্রে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। দেখো 7-3, দেখো এটা তো এমনিতেই পি বাই কিউ আকারেই আছে, লব বাই হর আকারেই আছে, তাহলে এক্ষেত্রে বলা যায় এ সংখ্যাটাও হচ্ছে মূলত সংখ্যা। এবার অপশান সি দেখো 3.732 আর 3 আর 2-এর মাথায় পৌনা পড়ে গেছে, তাহলে বলতে পারি 3-2টা এরকম পরপর আছে, পুনরাবৃত্ত হচ্ছে, তাহলে এক্ষেত্রে বলা যায় অপশান সিটা হচ্ছে মূলত সংখ্যা। কিন্তু দেখো অপশান ডিটা দেখো 7.35313131, এখানটায় কোনো সংখ্যার কি একটা কোনো ছন্দে আছে বা পুনরাবৃত্ত অবস্থায় আছে? নেই, তাহলে এই ক্ষেত্রে বলতে পারি আমরা অপশান ডিটা হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। বোঝা গেছে? চলো তাহলে এর পরের অঙ্কটা দেখে নি কি বলছে। পরের অঙ্কটা বলছে 3, 0, 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। তাহলে এই তিনটা অঙ্ক দেওয়া আছে 3, 0 আর 4, এই তিনটা দ্বারাই তৈরি করতে হবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাদের যোগফল কত হবে জানতে হবে। যদি আমরা এইরকমই লিখে নিই তাহলে দেখো 3, 0, 4, তাহলে এটা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হলো, দেখো 1, 2, 3 এবং সংখ্যাটা হচ্ছে 304, তাহলে এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। যদি আমি উল্টে লিখি তাহলে দেখো 4, 0, 3, তাহলে এই ক্ষেত্রেও এটা একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে। আবার যদি আমরা এরকম লিখতে পারি 3, 4, 0, 340ও 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে। আবার যদি আমরা একটা সংখ্যা লিখি তাহলে 4, 3, 0, 430 একটা সংখ্যা হতে পারে। এবার দেখো আমরা যদি শূন্যকে প্রথম রাখি এরকম যদি করি তাহলে এক্ষেত্রে কি এটা একটা সংখ্যা হচ্ছে? দেখো প্রথমে 0 চলে এলে সেটা কি সংখ্যা হয়? হবে না, যদি না 0-র পরে দশমিক থাকতো, তাহলে এক্ষেত্রে এটা সংখ্যা হচ্ছে না। তাহলে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেলাম 4টা, আর কিছু আসছে কি? আসছে না। এবার যদি এদের যোগ করি আমরা তাহলে দেখো যোগ করলে এমনিতে যোগ করে নিতে পারো, কোনো সমস্যা নেই, সাধারণ একটা যোগ করলে হয়ে যাবে। এখানটা 4, 3, 7, 4, 3, 7, 7, 7, 14, তাহলে 1477 হচ্ছে একটা সংখ্যা, হচ্ছে এদের সমষ্টি। তাহলে অপশান এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বা কেউ যদি তাড়াতাড়ি করতে যেত
সে করতো 4 আর 3 যোগ করে নিত, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, তাহলে যে সংখ্যাটা আসবে তার এককের ঘরের অঙ্ক যোগফল 7 আসবে। তাহলে এদের মধ্যে কেবলমাত্র অপশান এটাই একমাত্র এককের ঘরের অঙ্ক আছে 7। তাহলে এই ক্ষেত্রে এইরকম অপশান এটাই আমাদের টিক মেরে দিতে হতো। এবার দেখো এই অঙ্কটা থেকে যদি জানতে চাওয়া হয়, যদি এরকম কোশ্চেন বলতো যে এই সংখ্যা দ্বারা গঠিত সবথেকে বড় সংখ্যা কোনটা, তাহলে বড় সংখ্যা যদি হয় তাহলে প্রথমে যে অঙ্কটা বড় থাকবে তাকেই আমরা বড় সংখ্যা বলবো। তাহলে এদের মধ্যে কোনটা বড় অঙ্ক, সেটা হচ্ছে 4। তাহলে এরকম লিখতে পারি 4 3 0 দিলেই 430 হচ্ছে এই দ্বারা গঠিত একটা বড় সংখ্যা হবে। এবার যদি জানতে চাওয়া হয় এদের মধ্যে সবথেকে এই 3টা অঙ্ক দ্বারা গঠিত সবথেকে ছোট সংখ্যা কত, তাহলে আমরা প্রথমে তো শূন্যকে রাখতে পারবো না, কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা গঠিত হয় না। তাহলে আমরা শুরু করব 3 দিয়ে। তাহলে 3, দেখো 3-এর পরে যদি 4 রাখি, 3 4 0 340 যদি হয়। আর একটা সংখ্যা হতে পারে 304 মানে 304। তাহলে এদের মধ্যে ছোট কোনটা হচ্ছে, তাহলে ছোট হচ্ছে 304টাই। তাহলে 304 দ্বারা গঠিত সবথেকে বড় সংখ্যা হচ্ছে 430 আর ছোট সংখ্যা হচ্ছে 304। তাহলে অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে এই অঙ্ক দ্বারা গঠিত সবথেকে ছোট আর বড় সংখ্যার যোগফল কত বের করে দেয়, তাহলে বের করানো যাবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? চলো এর পরের অঙ্কটা দেখে নিই কী বলছে। এর পরের অঙ্কটা বলছে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723 হলে বড় সংখ্যাটি কত হবে জানতে চাওয়া হয়েছে। আমরা আগের ক্লাসে শিখে এসেছি যে বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যায় বেরোয় না, তাকেই আমরা বলবো বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। দেখো এখানটায় যে অপশানটা দেওয়া আছে, অপশান যে 4টা দেওয়া আছে তাদের মধ্যে বড় সংখ্যাটা যেটা, সেটা দেখো ধনাত্মকই আছে। তাহলে এর আমরা বলতে পারি দুটা সংখ্যাই ধনাত্মক, কেননা দেখো পরপর বিজোড় সংখ্যা। আচ্ছা আমি যদি 5 একটা সংখ্যা নিই, 5 তো একটা বিজোড় সংখ্যা, তাহলে 5-এর পরের বিজোড় সংখ্যাটা হচ্ছে 7 এবং 5-এর ঠিক আগের বিজোড় সংখ্যাটা হচ্ছে 3। তাহলে দেখো 3 আর 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 আর 5 আর 7-এর মধ্যে পার্থক্য 2। তাহলে বলাই যায় পরপর দুটা বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য হবে 2। তাহলে দেখো এখানটায় যে অপশানটা দেওয়া আছে সেই অপশান থেকে এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা যেটা হবে এর থেকে 2 বাদ দিব। তাহলে 2 বাদ দিলে দেখো সবই ধনাত্মকের মধ্যেই সংখ্যা আসছে, তাই এত কিছু ভাবার দরকার নেই। এবার দেখো এই অঙ্কটা যদি কেউ এক্স ধরে নেয় তাহলে সে এইরকম করবে যে বড় সংখ্যাটা ধরে নিল এক্স এবং ছোট সংখ্যাটা হবে x-2 দিয়ে তাদের গুণফল 6723-এর সঙ্গে সমান করবে, দিয়ে সেখান থেকে এক্সের মান বের করো। আমরা এত কিছু করতে যাব না। দেখো এখানটায় যে গুণফল দেওয়া আছে, ধরো দুটা সংখ্যার গুণফল যদি 15 হয়, একটা সংখ্যা হচ্ছে 5, একটা সংখ্যা 3। দেখো 15কে ভাঙলে সেই 5 উৎপাদকে ভাঙলে 5 আর 3ই আসবে, কারণ দুটা সংখ্যার গুণফলই 15। এই যে গুণফলটা দেওয়া আছে দুটা সংখ্যার 6723, তাহলে এদেরকে এমন দুটা সংখ্যায় আমরা উৎপাদকে ভাঙবো যেন তারা বিজোড় সংখ্যা হয় এবং তাদের বিয়োগফল যেন 2 হয়। কারণ দেখো পরপর বিজোড় সংখ্যা বলেছে, তাহলে পরপর বিজোড় সংখ্যার বিয়োগফল হচ্ছে 2। যদি আমরা এই সংখ্যাটা 6723-কে উৎপাদকে ভাঙি, যেমন বাচ্চাকালে এল প্যাটার্নে ভাঙতাম সেরকম যদি ভাঙার চেষ্টা করি, তাহলে দেখো 6723 একে প্রথমে আমরা 9 দিয়ে ভাগ দিব। তাহলে 9 দিয়ে যদি ভাগ দিই তাহলে 9 7 63 থাকছে 4, তাহলে 4 আর 2 42, তাহলে 9 5 45 বড় হয়ে যাচ্ছে, 9 4 36। তাহলে 42 থেকে 36 বাদ দিলে 6, 6 আর 3 হচ্ছে 63, তাহলে 9 7 63। আবার একেও যদি আমরা 9 দিয়ে দিই তাহলে দেখো 9 9 72 আর থাকছে 2 7, তাহলে 27, তাহলে 9 3 27। আর 83-কে ভাঙলে কি ভাগ যাবে? যাবে না। তাহলে দেখো একটা সংখ্যা হচ্ছে 9 9 81। আচ্ছা 83 একটা বিজোড় সংখ্যা, আর 81 দেখো 9 9 81, তাহলে দেখো 81 আর 83-র গুণফল হচ্ছে 6723। আর এখানটা দেখো 81 একটা বিজোড় সংখ্যা, 83ও বিজোড় সংখ্যা, এদের বিয়োগফল হচ্ছে 2। তাহলে 81-র পরের বিজোড় সংখ্যাটা হচ্ছে 83। তাহলে বলা যায় এই দুটা সংখ্যা হচ্ছে পরপর দুটা বিজোড় সংখ্যা। তাহলে পেয়ে গেছি, তাহলে একটা সংখ্যা হচ্ছে 81, একটা সংখ্যা হচ্ছে 83। তাহলে এদের মধ্যে যেটা বড় সংখ্যা সেটা হচ্ছে 83। তাহলে দেখো অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর আমাদের। বড় সংখ্যা জানতে চাইছে, এবার যদি ছোট সংখ্যা জানতে চাইতো সেক্ষেত্রে 81 হতো আমাদের। বোঝা গেছে? আর যদি অপশান ধরে আমরা করতাম সেখানটায় দেখো বি আর সি এমনিতেই বাদ হয়ে যেত। কেমন? দেখো 85 যদি বড় সংখ্যা হয় বিজোড় সংখ্যা, তার থেকে ছোট সংখ্যা হবে 83, 2 বাদ দিব 83। তাহলে 5 আর 3 গুণ করলে হচ্ছে 5 3 15, তাহলে যে সংখ্যাটা গুণফল হবে তার এককের ঘরের অঙ্ক
5 হতে হবে, কিন্তু এর দেখো 3 আছে, এর জন্য অপশান বিটা এমনিতেই কেটে যাবে। আর 91, তাহলে 91 তো বড় সংখ্যা হচ্ছে বিজোড়, এর পরের যেটা সংখ্যা হবে সেটা হবে 89, কারণ 2 কম। দেখো 1 আর 9 যদি আমরা দুটা সংখ্যার এককের অঙ্ক গুণ করি তাহলে 9 একে 9, তাহলে যে গুণফলটা হবে তার ক্ষেত্রে এককের অঙ্ক 9 আসবে, কিন্তু এখানটায় দেখো এককের অঙ্ক 9 নেই, 3 আছে, তাহলে এমনিতেই দুটো বাদ হয়ে যায়। কিন্তু দেখো 89 আর 83, দেখো 89 বড়, আচ্ছা 89 বড়, তাহলে 89 পরে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে 87, তাহলে দেখো 9 আর 3 গুণ করতে সেক্ষেত্রে 9 3 9 7 63, কিন্তু এখানটায় 3 চলে আসে, এই জন্য এই অপশান টেস্টিংও হবে না। অপশান টেস্টিংও হতো যদি আমার দুটা অপশান এইরকম না থাকতো। ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে এর পরের অঙ্কটা দেখে নি কী বলছে। এর পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার সমষ্টি 12, তাহলে এমন দুটা সংখ্যা হবে যাদের যোগফল যেন 12 হয় এবং তাদের অনন্যকের সমষ্টি 12 র 35 হতে হবে। আচ্ছা এবার কথা হচ্ছে অনন্য কাকে বলবো আমরা। একটা সংখ্যা যদি নিই, মনে করো এক্স বাই ওয়াই, এটা লব বাই হরে আছে, তাহলে লবে আছে এক্স, হরে আছে ওয়াই। দেখো এই সংখ্যাটার অনন্যক হবে উল্টে যাবে, মানে লবটা হরের জায়গায় যাবে, হরটা লবের জায়গায় হচ্ছে, অর্থাৎ ওয়াই বাই এক্স। দেখো উল্টে গেছে, ওয়াইটা হরে ছিল লবে এসছে, এক্সটা লবে ছিল হরে চলে এসছে, তাহলে এক্ষেত্রে যে কোনো সংখ্যাকে যদি আমরা উল্টে দিই সেটাই হচ্ছে তার অনন্য। যেমন ধরো এরকম যদি আমরা বলি যে 2 একটা সংখ্যা, তাহলে এর অনন্য কত হবে। আচ্ছা দেখো 2-এর নিচে কিছু নাই মানে 1 লিখতেই পারি, তাহলে 2 হচ্ছে লবে থাকছে 2 আর হরে থাকছে 1, তাহলে এর অনন্য হবে উল্টে যাবে, তাহলে 1-এর 2 হচ্ছে এর অনন্য। বোঝা যাচ্ছে অনন্য কাকে বলবো। দেখো যে অনন্যটা হবে তার যোগফল হচ্ছে 12 র 35-এর সঙ্গে সমান হবে। এবার জানতে চাওয়া হচ্ছে তবে সংখ্যা দুটি কত, আমাদের জানতে চাওয়া হয়েছে। এই 4টা অপশানের মধ্যে যেটা হবে সেটাই হচ্ছে এই দুটা সংখ্যা। দেখো তাহলে বলেছে দুটা সংখ্যার সমষ্টি 12 হতে হবে। আমরা কিন্তু এখানটা অপশান টেস্ট করে অঙ্কটা এগোবো। তাহলে আমরা যদি প্রথম অপশানটা ধরে নিই 6 আর 6, তাহলে 6 আর 6 যোগ করলে 12ই হচ্ছে। এবার এদের অনন্যকে যোগফল দেখবো। আচ্ছা দেখো একটা সংখ্যা যদি আমরা এক্স ধরে নিই আর একটা ওয়াই, তাহলে এদের অনন্যক হচ্ছে 1-এর এক্স আর 1-এর ওয়াই। এবার এদের যদি যোগ করি, এই দুটো তো ভগ্নাংশে চলে এসছে। আচ্ছা ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা কি করি, হর যেটা আছে তাদের আমরা লসাগু নিকে হরের পাটেই রাখি। তাহলে এক্ষেত্রে 6 আর 6 যদি এদের অনন্যক হয় তাহলে 1-এর 6 আর 1-এর 6, তাহলে এদের ভগ্নাংশে যে যোগফলটা হবে তাহলে হরের পাটে যেটা আছে তাদের লসাগু আমাদের নিচে পাটে থাকবে। তাহলে দেখো 6 আর 6-এর লসাগু হচ্ছে 6 হবে, কিন্তু এখানটায় যেটা যোগফল হচ্ছে সেখানটায় আমার হরে 35 আছে, কিন্তু এখানটায় হরের পাটে 6 হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশান এটা হচ্ছে না। কেউ যদি করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। অপশান বিটা হচ্ছে 7 আর 5, তাহলে এদের অনন্যক হবে 1-এর 7 আর 1-এর 5। এবার যদি যোগ করি আমরা তাহলে 7 আর 5-এর লসাগু নিব। দেখো 7 আর 5-এর লসাগু হচ্ছে 35, তাহলে নিচে 35 থাকবে, এখানটায় দেখো 12 র 35 আছে। আচ্ছা এরপরের অপশানটা দেখি, তাহলে 3 আর 9, তাহলে 3 আর 9 করলে তাহলে 3 আর 9-এর লসাগু নিব আমরা, তাহলে 3 আর 9-এর লসাগু হচ্ছে 9ই হয়, কিন্তু এখানটায় আমাদের 35 থাকতে হবে, সেই জন্য অপশান সিটা হচ্ছে না। এবার অপশান ডি দেখো 10 আর 2-এর লসাগু হচ্ছে 10ই হবে, তবে এখানটায় লসাগু 35, তাহলে আমাদের অপশান বিটাই এমনিতে উত্তর হয়ে আছে। কেউ যদি করে দেখতে চাও করে দেখতে পারো। দেখো 7 আর 5 লসাগু হচ্ছে 35, এবার এখানটায় যোগ করলে হবে, এখানটায় 35-কে 7 দিয়ে ভাগ করলে 5 এবং 5-কে 35 দিয়ে ভাগ করলে 7, সেই 7টা একের সঙ্গে গুণ হয়ে 7 যোগ হয়ে যাবে, তাহলে দেখো 12 আর 35 চলে আসছে। হয়েছে, বোঝা গেছে এত দূর। চলো এর পরের তাহলে অঙ্কটা দেখে নি কী বলছে। এর পরের অঙ্কটা একটু আগে যেরকম অঙ্কটা করে এলাম অনন্যকের আগের অঙ্কটা ঠিক সেই রকমই একটু অঙ্ক। দেখো বলছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে। আচ্ছা ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক হচ্ছে পরপর সংখ্যা। যদি আমরা ধরো 2 নিই তাহলে 2-এর পরের সংখ্যাটা 3, 3-এর পরের সংখ্যাটা 4, তাহলে এইরকম পরপর সংখ্যা পূর্ণ সংখ্যা তাদের গুণফল হচ্ছে 120। এবার সংখ্যা 3টির যোগফল কত। দেখো পূর্ণ সংখ্যা আমরা জানি যে সেই সংখ্যাটা আমার ঋণাত্মকে থাকতে পারে বা ধনাত্মকেও থাকতে পারে। দেখো এখানটায় যখন 3টা সংখ্যার গুণফল 120 এবং পরপরই আছে, তাহলে বলাই যায় সব সংখ্যা, দেখো 3টা সংখ্যা যদি ঋণাত্মকে হতো তাদের গুণফল ঋণাত্মকে আসতো, কিন্তু এখানটায় ধনাত্মকে আছে আর পরপর যেহেতু আছে তাহলে বলতে পারি 3টা সংখ্যাই আমার ধনাত্মক সংখ্যা।
এবার এক্ষেত্রে বলা হয়েছে তিনটা সংখ্যার যোগফল কত হবে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে তিনটা সংখ্যা কি কি। তাহলে দেখো এই যে তিনটা সংখ্যাটা হবে তাদের গুণফল কিন্তু 120 হবে, অর্থাৎ বলতে পারি আমরা এই 120-র মধ্যে তিনটা সংখ্যাই আছে। তাহলে এক্ষেত্রে আমরা 120 প্রথমে উৎপাদকে ভাঙবো। তাহলে 120-কে যদি উৎপাদকে ভাঙি, প্রথমে যদি আমরা 3 দিয়ে নিই, দেখো 3 4 12, তাহলে হচ্ছে 40। এবার যদি আমরা 2-এ দিই, তাহলে 2 20-তে 40। এবার 20-কে এইরকম ভাঙতে পারি আমরা, যে 2 10-এ 20 ভাঙতে পারি বা 5 4-এ 20 ভাঙতে পারি। তাহলে 4 5-এ 20। তাহলে যে উৎপাদকটা হলো দেখো 3 গুণিতক 2 বা 4-কেও যদি আমরা ভেঙে নিই 2 2, আর একটা হচ্ছে 5। দেখো তিনটা সংখ্যা পরপর থাকতে হবে। তাহলে আমরা যদি 5 একটা সংখ্যা নিই, 5-এর পরে দেখো 4 একটা সংখ্যা, এবং 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। দেখো পরপর তিনটা সংখ্যা হয়ে যাচ্ছে। দেখো 4 5 আর একটা হচ্ছে 6, আর এগুলো দেখো পরপর সংখ্যা, আর এদেরই গুণফল 120 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি তিনটা সংখ্যা হচ্ছে 4 5 6। তাহলে এদের সমষ্টি জানতে হয়েছে, যদি এদের যোগ করি তাহলে 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 10 4 14। তাহলে অপশান সিটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে, খুবই সহজ অঙ্ক ছিল। এর পরের অঙ্কটা চলো দেখে নিই কী বলছে। এর পরের অঙ্কটা বলছে যদি এ এবং বি দুটি স্বাভাবিক সংখ্যা, আগের ক্লাসে আমরা শিখেছি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে ধনাত্মকে যত অসীমে যাওয়া যায় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুয়াল টু 19, অর্থাৎ দুটা সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 19-এর সঙ্গে সমান হতে হবে। তাহলে এর মান কত জানতে চাওয়া হয়েছে। দেখো এখানটায় এ আর বি দুটা সংখ্যা আছে, তাহলে এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিতে একটা ধনাত্মক সংখ্যা আছে। তাহলে বলাই যায় এখানটা এ হচ্ছে বড় এবং বি হচ্ছে ছোট, কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলেই আমার ধনাত্মকের বিয়োগফল আসে, এবং যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতাম সেক্ষেত্রে ঋণাত্মক আমার বিয়োগফল আসতো। এই সমীকরণটাকে যদি আমরা তুলে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 19। তাহলে দেখো এর একটা মান আছে, বি এর একটা মান আছে, যাদের বর্গের বিয়োগফল হচ্ছে 19। আচ্ছা এই সমীকরণটা দেখে কিছু মনে হচ্ছে তোমাদের এইটা দেখে? বাচ্চাকালে আমরা একটা সূত্র শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সঙ্গে সমান? 19-এর সঙ্গে সমান। দেখো তাহলে বলতেই পারি যে এ আর বি তো দুটা সংখ্যা, তাহলে দুটা সংখ্যার যোগফল এবং বিয়োগফলের গুণফল 19-এর সঙ্গে সমান। তাহলে এমন দুটা সংখ্যা যার গুণ করলে হচ্ছে 19-এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা যদি 19টাকে উৎপাদকে ভেঙে নিই, দেখো 19 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে 19 কেবলমাত্র 1 এবং 19 দ্বারা ভাগ যায়। দেখো আর কিছু উৎপাদক আছে 19-এর ভিতর নেই। তাহলে বলতে পারি যে 1 আর 19 যখন গুণ করলে 19ই হচ্ছে, তাহলে এদের মধ্যে যে দুটা সংখ্যা হবে তাদের গুণফল যখন 19 হচ্ছে, তাই হয় এদের মধ্যে এক হবে আর একটা হবে 19। অর্থাৎ বলা যায় যোগফল হচ্ছে 19 এবং বিয়োগফল হচ্ছে 1, কারণ যোগফল সবসময় বড় হয়। তাহলে আমরা পেলাম এ প্লাস বি, অর্থাৎ দুটা সংখ্যার যোগফল হচ্ছে 19 এবং দুটা সংখ্যার বিয়োগফল এ মাইনাস বি হচ্ছে 1। এবার এদেরকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে যেমন করতাম, যদি যোগ করে দিয়ে থাকে তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে। তাহলে এ যোগ করলে হচ্ছে 2a সমান হচ্ছে 19 আর 1 যোগ করলে হচ্ছে 20। দেখো 2 আর 20 কেটে দেবো, তাহলে এর মান হচ্ছে 10। তাহলে এখানটায় এর মানই জানতে চাওয়া হয়েছিল, তাহলে এর মান পেয়ে গেলাম, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। বা কেউ যদি একটু মাথা লাগাতো, দেখো যে দুটা সংখ্যা হবে তাদের যোগফল হবে 19 এবং বিয়োগফল হবে 1। এমন কোন দুটা সংখ্যা আছে যাদের যোগফল 19 এবং বিয়োগফল 1? দেখো 10 আর যদি আমরা 9 নিয়ে নিই, তাহলে 10 আর 9 হচ্ছে পরপর সংখ্যা এবং যোগ করলে দেখো এদের মান হচ্ছে 19 এবং বিয়োগফল 1। তাহলে একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা 9, আর এখানটায় এর মান জানতে চেয়েছে অর্থাৎ বড়টার মান, সেক্ষেত্রে আমরা 10টা আমরা টিক মারব। তাহলে অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। এবার যদি বি জানতে যাই তো তাহলে সেক্ষেত্রে ছোট, অর্থাৎ 9টা আমাদের বের করে নিত। বোঝা গেছে এত? তাহলে চলো এর পরের অঙ্কটা দেখে নিই কী বলছে। এর পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার গুণফল 1575। তাহলে সংখ্যা দুটা যদি আমরা এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই ধরে নিই, তাহলে এদের দুজনের গুণফল হচ্ছে 1575, ঠিক আছে? এবং এদের ভাগফল 9/7, অর্থাৎ এদের ভাগফল পুরোপুরিভাবে ভাগ কাটেনি। এদেরকে যদি ভগ্নাংশ আকারে লব বাই হর আকারে রেখে যদি আমরা ভাগ করি, অর্থাৎ এক্স বাই ওয়াই যদি লিখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 9/7 হচ্ছে।
এবার সংখ্যা দুটা কত আমাদের জানতে চাওয়া আছে। দেখো এইসব অঙ্কর ক্ষেত্রে যদি আমরা অপশান টেস্ট করে অঙ্ক করি না, তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায়। আচ্ছা, আর যদি কেউ এরকম অঙ্ক করে, দেখো দুটা সংখ্যাকে ভগ্নাংশ আকারে রেখে কাটাকাটি করতে 9 7 হচ্ছে, অর্থাৎ এদের দুটার মধ্যে যে কমন সংখ্যাটা আছে সেই কমন সংখ্যাটাই আমরা কাটাকাটি করে ভাগ করে দিচ্ছি। তাহলে এদের মধ্যে যে কমন সংখ্যা দুটার মধ্যেই কমন সংখ্যাটা ছিল, তাহলে আমরা যদি ধরে নিই সংখ্যা দুটাকে এক্স দিয়ে কাটাকাটি করলে একটার ক্ষেত্রে পড়ে থাকছে 9 আর একটার ক্ষেত্রে পড়ে থাকছে 7, তাহলে দুটা সংখ্যা হবে, তাহলে সেই এক্সেরই কোনো গুণিতক সংখ্যা হবে প্রথমটা, তাহলে এক্সের সঙ্গে 9 গুণ করব, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 9x আর একটা সংখ্যা হচ্ছে 7x। তাহলে দেখো দুটা সংখ্যা 9x আর 7x, এদের গুণফল হচ্ছে 1575। কি বললাম বোঝা গেছে? এটা হচ্ছে সাধারণ পদ্ধতি। যদি বেসিকে আসে, দেখো 9/7 আকারে যে দুটা সংখ্যা আছে, তাহলে এদেরকে যখন ভগ্নাংশ আকারে রেখে কাটাকাটি করতে 9 আর 7 এসছে, তাহলে বলা যায় এদের মধ্যে যে কমন সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়েই ভাগ করতে 9 আর 7 পড়ে আছে। আমরা যদি এদের কমন সংখ্যাটা এক্স ধরে নিই, এক্স দিয়েই কাটাকাটি পড়া হয়েছে, তাহলে প্রথম সংখ্যাটা হবে এক্সটা 9-এর সঙ্গে গুণ করব, আর দ্বিতীয় সংখ্যা হবে এক্সটা 7-এর সঙ্গে গুণ করব। দেখো এই দুটা সংখ্যা গুণ করতে আমার হয়েছে 1575। এবার আমরা জানি সমান চিহ্ন যদি দুদিকে সংখ্যাগুলা যদি গুণ আকারে থাকে, তাহলে লবের সঙ্গে লব কাটাকাটি হবে, দুদিকের লব, এবং হরের সঙ্গে হরের কাটাকাটি হবে। তাহলে আমরা যদি 9 দিয়ে আমরা যদি কাটাকাটি করি, দেখো তাহলে 9 একে 9, তাহলে পড়ে থাকছে 6, 7 67, তাহলে 9 7 63, আর থাকছে 4 5, তাহলে 9 5 45, তাহলে 175। এবার দেখো যদি আমরা 7 দিয়ে কাটাকাটি করি 175কে, তাহলে দেখো 25 7 175, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 25। তাহলে দেখো এদিকে পড়ে থাকছে এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 25, তাহলে এক্স দুবার গুণ করতে 25 হয়েছে, তাহলে একটা এক্সের মান হবে কি না, এদিকে সংখ্যায় যদি আমরা বর্গ হাঁটাই তাহলে সমান চিহ্নের এদিকে রুট পরে বর্গমূল হয়, তাহলে 25-এর বর্গমূল হচ্ছে 5, তাহলে এক্সের মান হয়ে গেল 5। তাহলে দেখো তাহলে এক্সের মান যখন 5 পেয়ে গেছি, তাহলে একটা সংখ্যা হচ্ছে 9x, অর্থাৎ 9-এর সঙ্গে এক্স গুণ করা আছে, তাহলে এক্সের সঙ্গে যদি 9 গুণ করি, তাহলে 5-এর সঙ্গে 9 গুণ করলে 5 9 45, আর একটা সংখ্যা হচ্ছে এক্সের সঙ্গে 7 গুণ আছে, তাহলে 5-এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 7 5 35, তাহলে একটা সংখ্যা হলো 45 আর একটা সংখ্যা হচ্ছে 35। তাহলে এদের মধ্যে অপশান এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার যদি আমরা অপশান টেস্ট করে করতাম না, প্রথমে আমরা ভাগ করে দেখি। দেখো 45কে যদি 35 দিয়ে আমরা ভাগ করি, তাহলে ভাগ দিয়ে কাটাকাটি করতে হচ্ছে 5 দিয়ে যদি ভাগ দিই আমরা, তাহলে 9 5 45 আর 5 7 35, দেখো চলে এসছে 9 7। এবং 81কে যদি 63 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 9 9 81 আর 9 7 63, এখানটায়ও 9 7 চলে আসে। এবার অপশান সি 35 আর 27, দেখো আমরা যদি এক্ষেত্রে কোনটা দিয়ে ভাগ করব, যদি আমরা এখানটায় তো হবে না, 35 আর 27 হচ্ছে না, তাহলে 36 আর 27কে যদি আমরা ভাগ দিই কাটাকাটি করি, তাহলে দেখো 9 4 36 9 3 27, কিন্তু আমার আসতে হবে 9 7, তাহলে দুটাই আমাদের থাকছে, সেটা হচ্ছে 45 আর 35 আর 81 আর 63। দেখো এখানটায় আমাদের দুটা কনফিউশনে থাকছে কোনটা হবে, এমনিতে সি আর ডি বাদ হয়ে গেছে, তাহলে এ আর বি এর মধ্যে যদি আমরা আর কিছু রাস্তা নেই, দুটা সংখ্যার গুণ করতে হবে। তাহলে আমরা যদি মনে করো 81-র সঙ্গে যদি 63 গুণ করি না, তাহলে দেখো গুণফলটা দেখো 63টা 60-র কাছাকাছি, তাহলে আমরা যদি 61-র সঙ্গে 60ও গুণ করি, তাহলে 61-র সঙ্গে 60 গুণ করছি, তাহলে শূন্য তো এমনিতে একটা আসবে, তাহলে 6 একে 6 8 6 48, তাহলে সংখ্যাটা 4860-এর থেকে বেশি হবে, কিন্তু আমার এখানটায় থাকতে হবে 1575, তাহলে এমনিতে অপশান বি বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কোনটা, অপশান এ। দেখো অপশানে 45 আর 35 গুণ করে দেখে নাও, সেক্ষেত্রে গুণফল 1575ই হবে। বোঝা গেছে? কেউ এইরকম অপশান টেস্ট করে করতে পারে, কেউ এইরকম বুঝে করতে পারে। এরপরের অঙ্কটা দেখে নি কি বলছে, দেওয়া আছে শূন্যের গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ শূন্য সম্বন্ধে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখতে হবে, যেগুলো আমাদের জানা আছে। তো একবার আমরা রিভাইজ করে নেব। তো প্রথমে যদি বলা হয় 1 নম্বরে, যদি কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করা হয়, বা শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করা হয়, অর্থাৎ শূন্যর সঙ্গে মনে করো আমরা 10 যোগ করলাম, সেক্ষেত্রে যোগফল 10ই হবে। অর্থাৎ বলা যায় শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে বা কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই যোগফল হয়।
আবার যদি বিয়োগ ফলে আসি, অর্থাৎ শূন্য থেকে যদি কোনো সংখ্যা বাদ যায় বা কোনো সংখ্যা থেকে যদি আমরা শূন্য বাদ দিই, সেক্ষেত্রে বিয়োগ ফল দেখো 10ই হচ্ছে। 10 থেকে যদি শূন্য বাদ দিই তাহলে 10ই হবে, অর্থাৎ বলা যায় বিয়োগ করলে সেই সংখ্যাটাই হয়। এবার যদি আমরা আসি গুণ, তাহলে দেখো 2 নম্বরে আমরা যদি গুণে আসি, অর্থাৎ মনে করো 10-এর সঙ্গে আমরা শূন্য গুণ করছি বা শূন্যর সঙ্গে আমরা 10 গুণ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা গুণফল শূন্যই জানি। দেখো যখন যোগ আসছে তখন শূন্য তখন বিড়ালের মতো পড়ে আছে, এবং যখন গুণে চলে আসছে না, তখন শূন্যটা পুরো বাঘের মতো হয়ে আছে। মানে শূন্যটা যোগ বা বিয়োগ করলে সেই সংখ্যাটাই হচ্ছে, এবং যখন গুণ করা যাচ্ছে তাহলে শূন্যই চলে আসে। এবার যদি আমরা ভাগ আসে, আচ্ছা ভাগের আগে আমরা যদি কিছু জেনে নিই। আচ্ছা বলো তো তোমরা যদি আমরা 8 ভাজিত 2 লিখি সেক্ষেত্রে উত্তর কত হবে, এবং যদি আমরা 2 ভাজিত 8 লিখি তখন উত্তর কত হবে? দেখো অবশ্যই বলবে যে 8কে 2 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে হবে 4, এবং 2কে যদি 8 দিয়ে ভাগ করি আমরা সেক্ষেত্রে দেখো, তাহলে 2কে 8 দিয়ে ভাগ করবো, তাহলে যদি বাই আকারে করি, লব বাই হর আকারে কাটাকাটি করে নিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1/4। তাহলে এই দুটা কি একই আমার? দেখো যখন 8কে 2 দিয়ে ভাগ করছি তখন 4 হচ্ছে, এবং 2কে যখন 8 দিয়ে ভাগ করছি তখন হচ্ছে 1/4। অর্থাৎ ভাগ চিহ্নর আগে যেটা থাকে সেটাকেই দিয়ে আমরা ভাগ করছি, সেটা হচ্ছে ভাজ্য, এবং যেটা ভাগ চিহ্নের পরে থাকছে সেটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এবার তোমাদের শূন্য দিয়ে ভাগের ক্ষেত্রে একটা গল্প শোনেন। এই গল্পটা আমাদের স্যার আমাদের শুনিয়েছিলেন। একটা শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় ছাত্রদের ভাগ করা শেখাচ্ছেন। তো স্যার বললেন যে ছাত্ররা, আমার কাছে 100টা আম ছিল আর তোমরা আছো 20 জন, তাহলে 20 জনের মধ্যে যদি 100টা আম সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কটা করে আম পাবে? তো ছাত্ররা খুব উৎসাহের সঙ্গে হাত তুলে বললো যে স্যার প্রত্যেকে 5টা করে আম পাবো। তো স্যার তখন ভাগ বুঝেছেন তাদের, দেখো তাহলে আমার কাছে ছিল 100টা আম, তোমরা আছো 50 জন, তাহলে 50 জনের মধ্যে ভাগ করব। তাহলে 100কে আমরা 50 দিয়ে ভাগ করছি, তাহলে 50কে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে 50 দুয়ে 100, তাহলে ভাগ কেটে গেল, সেজন্য প্রত্যেকে পাচ্ছ 2টা করে আম। দেখো তাহলে 100টা হচ্ছে ভাজ্য, অর্থাৎ যাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য, এবং যাকে দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক। তাহলে 50টা এখানটা ভাজক, এবং ভাগ দেওয়ার পর যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগফল, এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছ? তাহলে 100 ভাজিত 50 সমান হচ্ছে 2। তাহলে ভাগ চিহ্নের আগে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য, এবং ভাগ চিহ্নের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজক। ছেলেরা বললো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার স্যার আবার তাদের একটা গল্প শোনালেন। বলছে যে আমার কাছে তো 100টা আম ছিল, তোমরা এখন 50 জন হয়ে গেছো, তাহলে বলো প্রত্যেকে কটা করে সমানভাবে ভাগ করে দিলে কটা করে আম পাবে? তো ছেলেরাও আবার উৎসাহের সঙ্গে হাত তুলে বলছে যে স্যার প্রত্যেকে 2টা করে আম পাবো। তো স্যার বেজায় খুশি। তাহলে স্যার আবার বোঝাচ্ছেন, দেখো তাহলে 100কে আমরা 50 দিয়ে ভাগ করব, কারণ 100টা আম 50 জনের মধ্যে ভাগ করছি, 50 দুয়ে 100, তাহলে প্রত্যেকে 2টা করে আম পাচ্ছি। তাহলে এখানটায় আমার ভাজ্য হচ্ছে 100, এবং 50 হচ্ছে ভাজক, এবং 2 হচ্ছে ভাগফল। বোঝা গেছে এত দূর? সবাই বললো হ্যাঁ। শিক্ষক মহাশয় তো বেজায় খুশি, সবাই যেহেতু হাত তুলে উত্তর বলছে। তো শিক্ষক মহাশয় বললেন যে এদের মধ্যে কে কোনটা বুঝতে পারিসনি বল। তখন সবাই মাথা নাড়লো, হ্যাঁ বুঝতে পেরেছে, কিন্তু তাদের মধ্যেখানে একজন বসেছিল, সে তখন হাত তুলেছে যে স্যার আমি বুঝতে পারিনি। তো শিক্ষক মহাশয় বললেন কোনটা বুঝতে পারিসনি বল। বললেন স্যার যদি 100কে যদি আমি 20 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে তো ভাগফল 5 বেরোচ্ছে, কিন্তু স্যার যদি 100কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল কত আসবে? তো এই ঘটনাটা আগেকার দিনের ঘটনা, তো শিক্ষক মহাশয় তো এটা জানতেন না। তো শিক্ষক মহাশয় বললেন ঠিক আছে, আমার তো এটা জানা নেই, তো তোকে আমি আগামীকাল এসে জানাচ্ছি যে এর উত্তরটা কী হবে। যদি আমরা এটাকে ভাষায়, গল্পের ভাষায় বলি, দেখো যদি শিক্ষক মহাশয়ের কাছে 100টা আম ছিল, তো সেদিন ক্লাসে কেউ আসেনি, তার ছাত্র সংখ্যা অনুপস্থিত প্রত্যেকে, তাহলে প্রত্যেকে যদি ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কটা করে আম পাবে? তাহলে সেক্ষেত্রে আমরা 100কে অঙ্কের ভাষায় কেউ নেই বলতে 0, তাহলে 100কে যদি 0 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল কত আসবে? আবার একটা যদি দ্বিতীয়টা আর একটা ঘুরিয়ে বলা হয়, শিক্ষক মহাশয়ের কাছে কোনো আমই ছিল না, এই আমটাকে যদি আমরা 100 জন ছাত্রের মধ্যে ভাগ করি তাহলে প্রত্যেকে কটা করে আম পাবে?
অর্থাৎ যদি শূন্যকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল কত আসবে। এখানটা একটু মন দিয়ে মাথা লাগাও। যদি আমার কাছে কোনো ছাত্রই না থাকে তাহলে সেখানটায় কে কতগুলো আম পাবে আমরা বলতে পারবো? বলা যাবে না কে কতগুলো আম পাবে। তাহলে সেক্ষেত্রে বলা যায় সেক্ষেত্রে ভাগফল আমার অসঙ্গত হবে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল অসঙ্গত হবে। এবং দ্বিতীয়টা যদি আমি বলি, শিক্ষক মহাশয়ের কাছে কোনো আমই ছিল না, তাহলে 100 জন থাকুক 200 জন থাকুক তাহলে প্রত্যেকের ছাত্র কোনো আমই পাবে না। অর্থাৎ সেক্ষেত্রে অঙ্কের ভাষায় আমরা তাকে শূন্য হিসেবে চিহ্নিত করব। তাহলে এক্ষেত্রে বলা যায় কোনো শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল শূন্যই বেরোবে। বোঝা গেছে? তাহলে আমরা পেলাম 1 নম্বর পেয়েছিলাম কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ বা বিয়োগ করা হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটাই বেরোয়। ঠিক আছে, এবার যদি গুণ করি কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য গুণ করি তাহলে সেক্ষেত্রে গুণফল হচ্ছে শূন্য। এবার যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে আমরা ভাগ করি, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল বের করানো সম্ভব নয়। এবার যদি শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল হবে শূন্য। বোঝা গেছে এতটুকু? দেখো 3 নম্বর বলছে যদি শূন্য যদি কোনো সংখ্যার ঘাত বা পাওয়ারে থাকে। আচ্ছা, ঘাত বা পাওয়ার যদি আমরা এক্সের স্কোয়ার লিখি তাহলে এখানটায় এক্সটা দুবার গুণ আছে। দেখো এক্সের পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ বলতে পারি এক্সের ঘাত বা পাওয়ার 2। তো সেই রকম কোনো সংখ্যার যদি ঘাত বা পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটার মান হচ্ছে 1। তাহলে বোঝা গেল কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার যদি শূন্য হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটার মান বেরোবে 1। এবার শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা। 4 নম্বর হচ্ছে শূন্য একটা জোড় সংখ্যা। দেখো আগের ক্লাসে বলেছি যে শূন্যকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগফল দেখো শূন্যই হবে, কারণ কোনো সংখ্যা শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল হচ্ছে শূন্য। তাহলে শূন্য একটা পূর্ণ সংখ্যা, তাহলে বলা যায় যে শূন্য একটা জোড় সংখ্যা। তাহলে বোঝা গেছে এত দূর? তাহলে এগুলোই আমাদের কিছু গুরুত্বপূর্ণ একটু রিভাইজ করে নিলাম। ঠিক আছে, আশা করি এতদূর সবার বোঝা গেছে। চলো এরপরে কি বলছে দেখে নে। ও তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কিছু গুরুত্বপূর্ণ এবং সহজ অঙ্ক। আমাদের হাসি খুশি মুখ চলে এসছে, মানে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, নিজে ভালো থাকবে, পরিবারের খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম নিয়ে হাজির হব সংখ্যাতত্ত্বের 3য় ভাগ নিয়ে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।